হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভূতের রাজ্য .com থেকে পলাশ জয় সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আপনাদের সাথে আমাদের অনেক দিন হয়ে গেল, অলমোস্ট 1 মান্থ আর মোর দেন 1 মান্থ। আশা করছি আমাদের গল্পগুলো অনেকেই শুনেছেন। যদি ভালো লেগে থাকে রিকমেন্ড করবেন অন্যদেরকে, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করে পাশে থাকবেন। তাহলে আমরাও ইন্সপায়ার্ড হব আপনাদেরকে নতুন নতুন গল্প দিতে। আজকের গল্পটা আসলে বেসিক্যালি আমার সাথেই ঘটে যাওয়া একটা ঘটনা, সেটা ছোটবেলার। আমার আসলে ইদানিং ছোটবেলার ভৌতিক কিছু ঘটনা মনে পড়ছে। আহ সালটা কত হবে আমার ঠিক মনে নেই, তখন আমি ক্লাস 6-এ পড়ি, মেবি 6 or 7 হবে। তো আসলে ওই সময়টা কিশোর বয়সের ছেলেমেয়েরা খুবই দুরন্ত থাকে এবং ঘোরাফেরা করতে পছন্দ করে। যদিও আমি খুবই ভালো পড়াশোনায় ছিলাম, তো আমার ফ্যামিলি থেকে কখনো আমাকে বকাটকা দিত না, কারণ আমার পড়াটা ঠিক রেখেই আমি ঘোরাঘুরি করতাম বন্ধু বান্ধবের সাথে। তবে আমার এবারের কাহিনীটা কিন্তু কোনো বন্ধুর সাথে না, আমার এক কাজিন। তো মাঝে মাঝে বিকেলবেলা বাসায় চলে আসতো। আমার খালাতো ভাইয়ের কথা বলছি, ও এখন আমেরিকায় থাকে, আমেরিকা নিউ ইয়র্কে আছে। তো ও মাঝে মাঝে আসতো আমাদের বাসায় বেড়াতে। তো আমি ওকে নিয়ে পরে বের হয়ে যাইতাম, ঘোরাফেরা করতাম, অনেক ঘোরাফেরা করতাম, বিভিন্ন জায়গায় যেতাম। কখনো নদীর পাড়ে চলে যেতাম, কখনো কবরস্থানে চলে যেতাম। মানে একটু কিউরিয়াস ছিলাম আমরা, মানে কোনো কিছু এক্সপ্লোর করতে আমাদের অনেক ভালো লাগতো। তেমনই একটা সময় একদিনও আমার কাছে আসে, বাসায় আসে। তখন ওকে আমি বললাম যে চল আমরা ইয়েতে যাব, একটা জায়গায় যাই যেখানে গেলে মানে ভয় লাগতে পারে। আমি ওইখানে কয়েকবার যেতে চেয়েছি, কিন্তু আমি একা যার কারণে আমি আর যাইনি। তুই যদি রাজি থাকিস তাহলে আমরা যেতে পারি। তোর ও বললো ঠিক আছে। তারপর ওকে নিয়ে গেলাম। এটা ছিল আমি যেই শহরে বড় হয়েছি, জন্মেছি, এটা নর্থ বেঙ্গলে। তো সেইখানে একটা নদী ছিল, খুবই সুন্দর চমৎকার একটি নদী। সেই নদীতেই ছোটবেলায় সাঁতার কাটতাম এবং সাঁতার কাটার অভ্যাস ছিল। সাঁতার তো পারি না সেভাবে, সাঁতার কাটার চেষ্টা করতাম এবং সারাদিন স্কুলের পরে, প্রাইমারি স্কুলের পরে মানে নদীতেই পড়ে থাকতাম, বিকাল হলে বাসায় ফিরতাম। তো যাই হোক, নদীর পাশেই ছিল একটা লাশ কাটা ঘর, যেটাকে মর্গ বলি আমরা না। এই লাশ কাটা ঘরটা নিয়ে আমার কৌতূহল ছিল, কারণ আমাদের সেই জেলা শহরে তখন কিছু ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছিল, 2 জন মানুষ মারা গিয়েছিল, তাদেরকে সেই ঘরটাতে নিয়ে যাওয়া হয়েছিল। তখন থেকে আমি জানি এটা লাশ কাটা ঘর। আসলে এটা যে মর্গ বা এখানেই যে একটা লাশকে কাটা হয় ডোম দিয়ে, এরকম একটা আইডিয়া ছিল, বাট পুরোপুরি ধারণা ছিল না, বাট বলতাম এটাকে লাশ কাটা ঘর। তো একদিন মানে বিকালবেলা বললাম না, আমার কাজিন এসেছিল আমার কাছে, ওখানে একটু চলে গেছি লাশ কাটা ঘরে। আমি ওইখানে চলে যাওয়ার পরে ঘুরছি, আমরা দুজন মিলে চারপাশে ঘুরছি। ওটার সাথেই ছিল নদীটা, নদীর পাশে ছিলাম আমরা, নদীর আশেপাশে ঘুরছি, দেখছি। তো 4টার দিকে গিয়েছিলাম, মেবি তখন বিকেল 4টা হবে। তো আমরা ওইখানে কিছু গাছ টাছ ছিল, গাছের মধ্যে উঠি আবার নামি, নদীর পাশেই তো। তো বেশ ভালো লাগছিল, অনেক বাতাস ছিল। তো তবে একদম মানুষ ছিল না, আশেপাশে ছিল একটা কবরস্থান। কবরস্থানটা ভয়ই লাগতো, তারপরেও আমরা সাহস করি আসলে কবরস্থানের আশেপাশে ঘোরাফেরা করছিলাম। এবং একটা সময়ে নদীর পাশে আসলাম, নদীর পাশে ঘোরাফেরা করলাম। তারপর সেখান থেকে আমরা লাশ কাটা ঘরের দিকে চলে আসলাম। লাশ কাটা ঘরের দিকে আসার পরে একটা মানুষ নাই। দেখলাম যে মানে যেটাকে লাশ কাটা ঘর বলছি আর কি, মর্গ, সেটা হচ্ছে দরজাটা খোলা। এমনি চাপানো ছিল হালকা, একটু ইয়ে করতে খুলে গেল। দরজাটা খোলার পরে ওইখানে যা দেখলাম, ভিতরে তেমন কিছুই দেখিনি আমরা। আসলে অন্য কিছু দেখলে হয়তো বা অজ্ঞানী হয়ে যেতাম, বাট যা দেখলাম সেটা হচ্ছে আমাদের ওই শিশু বয়সের জন্য অনেক কিছু দেখলাম। যে কয়েকটা মানে কাপড় পরে আছে, সবগুলো রক্তে ভেজা। দেখলাম একটা শার্ট রক্তে শুকিয়ে আছে, একটা লুঙ্গি, তারপর মানে রক্ত দেখলাম, মেঝেতে চোপ চোপ করে রক্ত, আর হচ্ছে কিছু কাপড় চোপড় যেগুলোতে রক্তের দাগ, এবং একটা দড়ি টাঙানো ছিল তার উপরে। এরকম অ্যাক্সিডেন্ট করার পরে যে মানে যে পরনের কাপড়গুলো থাকে, প্যান্ট শার্ট, এগুলো দেওয়া ছিল রক্ত মাখা। তো এগুলো দেখে আমাদের অনেক ভয় লাগছিল। তারপর আমরা খুঁটি দেখে পরে রুমটা থেকে বের হয়ে গেলাম।
তো বের হয়ে যাওয়ার পরে হঠাৎ করে তখন প্রায় মাগরিবের সময় হয়ে গেছে। সময়টা তখন অলমোস্ট 6:30, আমি 6:30 মনে হয়, হ্যাঁ। তো আমরা আসলে ওইখান থেকে বের হয়ে আরেকটু হাঁটাহাঁটি করছি। তো এদিকে আজানের ধ্বনি আসছে, মাগরিবের আজানের ধ্বনি আসছে। তো আমরা তো জানি যে আসলে আজান যখন হয় বিভিন্ন মসজিদে টাইমিং এর কিন্তু এক সময় হয় না, একটু হয়তো 19-20 হয় বা 1 মিনিট 2 মিনিট এদিক ওদিক হয়। তো এই মসজিদে 6:30 পড়লো, পাশের মসজিদে 6:32 পড়লো, এরকম হয়। তো আজান স্টার্ট হচ্ছে, বা আজানের ধ্বনি শুনছিলাম, এমন সময় এক মহিলা, সেখানে একটা মহিলা বেশ লম্বা শাড়ি পরে আছে। তো হঠাৎ করে মানে উনি কোত্থেকে আসতো বলতে পারবো না, বেশ গুড লুকিং, মানে দেখতে সুন্দর, একটা সুন্দরী মহিলা বলা যায়। তো উনি দেখি শাড়ি পরে হাঁটছে, চুলগুলো বেশ বড় বড়, প্রায় তার মানে কোমর ছেড়ে গিয়েছে। মহিলা বেশ সুন্দর। তো উনি হাঁটছে, তবে তাকে খুবই অন্যমনস্ক মনে হচ্ছিল, যে মানে মনে হচ্ছিল সে পার্সোনাল কিছু নিয়ে ভাবছে বা চিন্তা করছে, এমন কিছু। তো হঠাৎ করে আমি বলে উঠেছি ওনাকে, আচ্ছা আপু, আপনি এখানে কি করেন এই সন্ধ্যার সময়? এখানে তো একটা মানুষ নাই, আপনি এখানে কি করেন? আমি বলেছি আর কি, আপনি এখানে কি করেন, একটা মানুষ নেই, আপনার কি ভয় লাগে না? এত ভয় হাসতেছে, হাসতে হাসতে কোনি চুল, মানে কোনার চুল নাড়ছে। আর হঠাৎ করে উনি বলে উঠছে কি, আমি তো এখানেই থাকি, আশেপাশে বিশ্বাস করেন কোনো বাড়ি ঘর কিচ্ছু নাই, পাশে কবরস্থান, আমি তো এখানে থাকি। উনি যখন এটা বলছে, আমার কাজিন আমার দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়েছে, আমিও তার দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়েছি। তারপর দুজনে কোনো কথা বলে, ওরে বাবারে ওরে মারে বলে আমরা এক দৌড় দিয়ে সেই স্থানটা ত্যাগ করেছি। আমাদের বাই দিস টাইম আমার কাজিন একবার পড়েও গিয়েছিল, ওকে আবার তুলে, ওর পাটা কেটে গিয়েছে, ওকে তুলে আবার দুজনের দৌড়। যখন সেই মহিলা বলেছে যে সন্ধ্যার সময় রাত নামবে, তার একটু আগে যখন একটা মহিলা একটা মানে লাশ কাটা ঘরের পাশে দাঁড়িয়ে বলে যে আমি এখানেই থাকি, তো আলটিমেটলি কিন্তু অনেক চিন্তার বিষয় যে আসলে একটা মহিলা মানুষ এখানে থাকে বলতে হোয়াট ডাজ ইট মিন, এটার মানে কি? তো আমি শুনে শকড হয়ে গিয়েছিলাম। তো নিজেদেরকে কন্ট্রোল করতে না পেরে, কারণ আমরা ছোট ছিলাম, আমাদের বুঝও ছিল না, তো আমরা দুজন ভীষণ ভাবে দৌড়ায় বের হওয়ার চেষ্টা করে পড়ে যায়। আমার কাজিন তাকে তুলিয়ে আবার দৌড়ায় দৌড়ায় সেই এলাকাটা থেকেই বাইরে চলে আসি। তার সামনে ছিল আর্ট গ্যালারি নামে একটা মানে দোকান, সেখানে আসলে চিত্রশিল্পীদের দোকান। সেখানে যে তাদের কাছে পানি চাই, আমরা দুজন খুবই টায়ার্ড ছিলাম, পানি চাই। তারা আমাদেরকে পানি খাওয়ায় জিজ্ঞেস করে যে কি হয়েছে, তুমি হাঁপাচ্ছ কেন, এরকম করতেছো কেন? পরে তাদেরকে ঘটনা বলি যে এই ব্যাপার, আমরা তো এখানে আসলে একটু সাহস দেখিয়ে বা মনের ভুলে চলে আসছি, আমরা ঘুরতে ঘুরতে আমরা এই সিচুয়েশনটা ফেস করেছি। তখন তারা বললো যে এটা শুধু তোমরা না, এর আগেও 2-1 জনের সাথে এরকম হয়েছে, বাট এটা খুবই একটা রিস্কি ব্যাপার ছিল। তোমরা সেফ, বা আল্লাহ তোমাদেরকে বাঁচিয়েছে। হয়তো সেটা কোনো পেতনি হতে পারে বা জিন হতে পারে, তো তোমরা হয়তো বেঁচে গিয়েছো, তোমাদের কোনো ক্ষতি হয়নি, তো তোমরা এখন বাসায় চলে যাও। তখন তারা, যেহেতু আমরা ছোট ছিলাম, তখন ওই আর্ট গ্যালারির লোকজন আমাদেরকে রিক্সা ঠিক করে দেয়। এরপরে আমরা বাসায় চলে আসি। বাসায় আসার পর দেন বাসায় ঘটনাটা বলি, সবাইকে বলি, এবং সবাই আমাদেরকে খুবই বকাবকি করে। বিশেষ করে মা তো আমাকে অনেক বকে, আমার আম্মা এবং আমার কাজিনরা অনেক বকা খায় যে মানে এরকম কাজ নেক্সট টাইম যেন কখনো তোমরা না করো, তোমাদেরকে একেবারে আমরা হুঁশিয়ার করে দিচ্ছি। যাই হোক, তারপরে সেদিন রাতের বেলা আমার বেশ জ্বর চলে আসে, মানে ভয় থেকেই হয়তো বা অনেক জ্বর চলে আসে। পরে তো মাথায় পট্টি টট্টি দেওয়া হয়, মাথায় পট্টি দিয়ে জ্বর নামানো হয়। সকাল পর্যন্ত জ্বরটা থাকে, দুপুরের পরে আবার তারপরের দিন দুপুরের পরে আর জ্বর থাকে না। পরে একজন হুজুরকে ডাকা হয়, আমাদের পাশেই একজন হুজুর থাকতেন, রশিদ হুজুরকে ডাকা হয়। রশিদ হুজুর বাসায় আসেন, তখন রশিদ হুজুরকে আমি বলি যে হুজুর এই ঘটনা। তখন হুজুর বলো যে তুমি বড় বাচ্চা বেঁচে গেছো বলাস, তুমি এরকম কাজ নেক্সট টাইম করো না। তো যাই হোক, পরে উনি আমাকে পানি পড়া দেন, তারপর সেটা আমি খাই। এরপরে হচ্ছে আসলে
সময়ের বিবর্তনে বা সময়ে যত গিয়েছে, বড় হয়েছি, বিষয়গুলো নরমাল হয়ে গিয়েছে, তারপরে ভুলতেই বসেছি। তো হঠাৎ করে আমার আজকে মনে পড়লো যে আমি যেহেতু প্রতিদিনই গল্প শেয়ার করছি আপনাদের কাছে, মজার মজার ভৌতিক হরর, অনেক ভয় লাগে আমার, বলতেও মাঝে মাঝে ভয় লাগে। আমি নিজেই মানে আই ফিল স্কেয়ার্ড, আমার বলতেও ভয় লাগে টু বি অনেস্ট। তারপর আমি শেয়ার করি মজার গল্পগুলো আপনাদের কাছে, হ্যাঁ, যেন আমরা কিছুটা আনন্দ পাই। বিশেষ করে যারা ভৌতিক বা অশরীরী গল্প শুনতে চান, তাদের জন্যই আমার এই আয়োজন এবং ভূতেরাজা.com এই চ্যানেলটা খোলার এটাও একটা কারণ। আর যদি আমার গল্প ভালো লেগে থাকে, অবশ্যই পলাশ জয়ের সাথে থাকবেন। আবার দেখা হবে, কথা হবে। প্রিয় শ্রোতাবৃন্দ, এতক্ষণ আমার গল্প শুনেছেন, আমাকে সময় দিয়েছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি আমার গল্প ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আবারও আল্লাহ হাফেজ।